আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। আজকে আমি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা বিশ্লেষণ করব, তাই সকলকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখে যাবেন এবং আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। এবার আসি মূল আলোচনায়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য অগ্রণী ভূমিকা পালন করে এসেছিলেন এবং জুলাই যোদ্ধাদের সাথে একত্ববাদ ঘোষণা করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন। সেই হিসাবে তিনি বাংলার সকল মানুষের কাছে হিরো হয়েছিলেন। সেই সুবাদে উনি উপদেষ্টার পদে বসেন এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। একটা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অন্যটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দুটিই কিন্তু খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তো সেই মন্ত্রণালয় থেকে উনি বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি এবং দুর্নীতি করে আসছেন। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যার ক্ষমতা থাকে তখন পুলিশ প্রশাসন বলেন আর সাংবাদিক বলেন তার পক্ষেই থাকে, এ কারণে ফলাও করে ওভাবে প্রচারিত হয়নি। তবে এর মাঝেও কিছু সাহসী সাংবাদিক আছে যারা প্রবাসে থেকে বাংলাদেশকে নিয়ে ভাবে এবং বাংলাদেশের অপরাধ এবং অন্যায় নিয়ে কথা বলে। সেরকম দুইজন সাংবাদিক আছেন। একজন হচ্ছে জাওয়াত নির্ঝর। উনি গতকালকে একটি অডিও ক্লিপ ফাঁস করেছেন, সেখানে আমরা ওনার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি চাঁদাবাজির, সেটা আপনাদের ভিডিও শেষের দিকে আলোচনা করব। আর একজন হচ্ছে নাজমুস সাকিব, উনি নাগরিক টিভির প্রবাসী সাংবাদিক হিসেবে আছেন, প্রবাসের থেকে নাগরিক টিভির সাংবাদিকতা করে যাচ্ছেন। উনিও কিছুদিন আগে অনেকগুলি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন, সেটা সম্বন্ধেও আপনাদের সামনে কথা বলবো। তবে তার আগে একটু কথা বলে রাখি, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইনোসেন্ট চেহারা নিয়ে মানুষকে ইমোশন নিয়ে খেলা করে, যে উপদেষ্টার পদে বসেন কিন্তু তার কিঞ্চিত পরিমাণও সে দেখাতে পারেনি। সে শুধু বিভিন্ন অন্যায় এবং অনিয়মের সাথে জড়িয়ে আছেন। দেখেন, কিছুদিন আগে মানে শুরুর দিকে তার বাবার কন্ট্রাক্টারি লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে সে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরে তার বাবার ওই লাইসেন্সটি ক্যান্সেল করে দেয় এবং তার বাবা ক্ষমতার প্রভাব দেখিয়ে এলাকার সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করে যাচ্ছেন এবং ওখানের আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের সাথে একাত্মবাদ ঘোষণা করে সাধারণ বিএনপি বলেন, জামাত বলেন, আদার্স যে কোনো দলের প্রভাবশালী লোক আছে তাদেরকে হয়রানি করে যাচ্ছেন এবং ট্রিপল মার্ডারের সাথে ওনার বাবার সম্পৃক্ততা পাওয়া গেছে। সেটা নিয়েও কিন্তু কোনো অ্যাকশনে যাচ্ছে না পুলিশ প্রশাসন, কারণ সেখানে মামলাই নিচ্ছে না। আসলে এটার যদি ক্ষমতার অবসান হয় আসিফ মাহমুদের, তখন এগুলি কিন্তু ফলাও করে প্রকাশ হবে এবং এর শাস্তিও আশা করি পাবে। তারপরে দেখেন তার এপিএস হচ্ছে মোয়াজ্জেম হোসেন। উনি কিন্তু শত কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ ওনার নামে উঠে এসছে, সেটাও প্রমাণিত। এরপরে যেটা মূল আলোচনা আজকের, সেটা হচ্ছে গতকালকে ওনার প্রেস সচিব মাহবুজ আলম, উনি এক ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যে ফোনালাপটি করেন সেটি আসলে ফাঁস হয়ে যায়। সেখানে ফোনালাপের একটা পর্যায়ে উনি বলেছেন যে, ভাই আমার 5টি ফাইল জমা দেওয়া আছে আমার মন্ত্রণালয়ে। তার মানে মন্ত্রণালয়ের যে প্রধান সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার কাছে জমা দেওয়া আছে। তবে কিছু কমিশন যদি বাড়তি না দেওয়া হয় তাহলে সেই ফাইলটি মানে পাশ করা হবে না। তা সেখানে কি তাদের সিস্টেম সেটা বলি। তাদের সিস্টেমটা হচ্ছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরকে 3% দেওয়ার জন্য আগ্রহী, কিন্তু উনি বলেছেন যে ভাই আসলে আমরা ইতিমধ্যে যতগুলি কাজ করেছি এই মন্ত্রণালয়ের আন্ডারে সবগুলির কাজেরই আমরা 6% নিয়েছি, 1% যাচ্ছে মিডলম্যানের কাছে আর বাকি 5% আমাদের মন্ত্রণালয়ে যাচ্ছে। তার মানে মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেই এটা নিচ্ছে, এটা কিন্তু প্রমাণিত। এরপর দেখেন এই যে নীলা মার্কেটের হাঁস প্রসঙ্গ, এখানে নাজমুস সাকিব উনি কিন্তু কিছুদিন আগে এই ব্যাপারে বিস্তারিত একটা ভিডিওতে প্রকাশ করেছেন যে উনি মধ্যরাত পর্যন্ত ওনার বাসায় মিন্টু রোডে সরকারি যে বাসভবন আছে সেখানে কিন্তু উনি বিভিন্ন মেয়েদেরকে নিয়ে, বিভিন্ন উচ্ছৃঙ্খল ছেলেদেরকে নিয়ে গান বাজনা এবং জুয়ার আসর, মদ গাঁজা বিভিন্ন রকমের আসরে লিপ্ত হয়ে যায় এবং রাত 3টা-4টা পর্যন্ত তারা ওখানে আনন্দ ফুর্তি করে। মদ গাঁজা অতিরিক্ত সেবন করার ফলে তাদের জাল খাবারের প্রয়োজন হয়, তখন তারা কখনো নীলা মার্কেটে যায়, আবার কখনো নীলা মার্কেট বন্ধ হলে ওয়েস্ট এন্ডে যায়।
এখন জানেন আপনারা যে ওয়েস্টিনের খরচ কতটুকু। 4-5 হাজার টাকা বিল আসে পার হেড, মানে মাথা পিছু 4-5 হাজার টাকা বিল আসে এক একজনের। তো সেখানে যদি তারা 20-30 জন 50 জন যায়, তাহলে পার নাইটে তাদের কত টাকা যায়। এখন কথা হচ্ছে যে তার স্যালারি কত বা এখানে সম্মানী কত পাচ্ছে। সম্মানী হচ্ছে হয়তো সে একটা মোটা অ্যামাউন্টের পায়, ঠিক আছে, কিন্তু এই খরচের কাছে সেটা কিছুই না। তো এটা আসলে সবারই বোঝা উচিত যে ওনার এই উচ্চবিলাসী জীবনযাপন এটা কিভাবে হচ্ছে। আসলে সাধারণ জনগণ সবই বোঝে, সাংবাদিকরাও সবই বোঝে, কিন্তু এটা তাদের ক্ষমতার প্রভাবের কারণে হোক আর যে কারণেই হোক, এটা কিন্তু এখনও সেরকমের বিচারাধীন কোনো প্রক্রিয়াতে যাচ্ছে না। এর একটাই কারণ হচ্ছে তারা ক্ষমতাশালী প্রভাবশালী লোক, এই কারণে। তবে আশা করি তারা নির্বাচিত যদি হয়, নির্বাচনে যদি অংশগ্রহণ করে, আমার মনে হয় না যে এনসিপি কোনো আসন পাবে যদি মানে রেগুলার সিস্টেমে নির্বাচন হয়, প্রিভিয়াস সিস্টেমে নির্বাচন হয়। আর যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে হয়তো 2-1টি আসন পেলেও পেতে পারে। সেটা যদি না হয়, এক হচ্ছে তারা আওয়ামী লীগের শত্রু, দ্বিতীয় হচ্ছে এখন সকল দলের শত্রু। কারণ তাদের এনসিপির যে নেতাকর্মী আছে বা জুলাইয়ের যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সকলেই কিন্তু বাংলাদেশটাকে আওয়ামী লীগ যেমন নিজের মনে করত, তারাও তাদের নিজের মনে করে। এ কারণে সকল দলের সাথে তাদের শত্রুতা, যার কারণে এরা যদি কখনো ক্ষমতায় না আসতে পারে বা ক্ষমতার আংশিক যদি না পায়, তাহলে তাদের অবস্থা যে কী হবে সেটা আল্লাহই ভালো জানে। তবে তাদেরও আসলে চিন্তা নাই, কারণ তারা ইতিমধ্যে যে টাকা কামিয়েছেন, আমি যতটুকু জেনেছি যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিন্তু সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আর আপনারা জানেন যে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে তার ফার্স্ট যে পেমেন্ট সেটা কত করতে হয় এটা অনেকেরই জানা। বিশাল একটা অঙ্ক দিয়ে সেখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হয় এবং বিশাল একটা অঙ্কের অ্যামাউন্ট কিন্তু সেখানে জমা করতে হয় এবং সেটা কিন্তু রেগুলারলি মেনটেন করতে হয়। তো সেইভাবে সক্ষমতা তার আছে। হয়তো বাংলাদেশে যখন খারাপ কোনো পরিস্থিতি হবে তাহলে তারা বিদেশে পালিয়ে যাবে এবং সেটা নিয়ে আনন্দ ফুর্তির ভিতরে মাতোয়ারা থাকবে, এটাই স্বাভাবিক। আর এটা যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে সেই আওয়ামী লীগ আর এই এনসিপির যে নেতাকর্মী আছে বা উপদেষ্টা যারা আছে তাদের ভিতরে আমি কোনো ব্যবধান খুঁজে পাচ্ছি না। যাই হোক দর্শক শ্রোতা, আমি যতটুক বুঝি আপনাদের সামনে শেয়ার করলাম। এখন ভালো মন্দ বোঝার অধিকার সকলেরই আছে, আপনাদেরও মন্তব্য করার অধিকার আছে। তাই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আমি যতটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।